দামামা বেজে গেল। 2016 সালের প্যানেলে যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা ছিলেন তাদের প্রত্যেককে আবার পরীক্ষা দিতে হবে, মানে পরীক্ষার মাধ্যমে আবার তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। মাননীয়া বললেন, ভয় পাচ্ছেন কেন? ভয় কেন পাচ্ছেন সেটা একটু দেখা যাক। একটি সরকারি চাকরি পাওয়া তো মোটেই মুখের কথা নয়। তাহলে একবার যোগ্যতার পরীক্ষা দিয়ে পুনরায় তাকে কেন যোগ্যতার পরীক্ষা দিতে হবে? আচ্ছা, রিয়েলিটি শোতে যে ছেলেটা বা যে মেয়েটা ফার্স্ট হয় গান গেয়ে বা নেচে, সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে সেই গানটি বা সেই নাচটি যদি তাদের পারফরমেন্সের 10 মিনিট পরে আবার করতে বলা হয়, এ কথা কি বলা যায় নিশ্চিতভাবে যে সেই ছেলেটি বা সেই মেয়েটি সেই নাচটি বা সেই গানটি একইভাবে উপস্থাপন করতে পারবেন সকলের সামনে? বলা যায় কি যে সেই আবার ফার্স্ট হবে? একজন অভিনেতা বা অভিনেত্রী যিনি খুব সুন্দর অভিনয় করে স্বাভাবিকভাবে সকলের কাছ থেকে প্রশংসা কুড়োন, তাকে যদি ঠিক একই অভিনয় আরেকবার করে দেখাতে বলা হয়, তিনি কি সক্ষম হবেন তাতে? সচিন টেন্ডুলকর কিংবদন্তি, কিন্তু তিনিও কি ফার্স্ট বলে আউট হয়ে যেতে পারেন না? গ্যারান্টি আছে কোনো? বাড়িতে যে পদটি রান্না করে খুব সুন্দরভাবে সকলের কাছ থেকে প্রশংসা কুড়োলেন, পরের দিন সেই একই রান্না আর একবার করতে বললে ঠিক একই স্বাদ একইভাবে ওই পদে আসবেই, এরকম গ্যারান্টি কি রয়েছে? ভোটে জিতে এত বড় বড় কথা বলে যে সমস্ত নেতা মন্ত্রীগণ, তাদের মধ্যে যারা ভোট গণনার সময় খুব কম মার্জিনে কানের গোড়া দিয়ে বেঁচে গিয়ে জিতে যান, তারা কি চাইবেন আর একবার ভোট গণনা হোক? এই প্রতিটি প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে কি হিসেবে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, মনে রাখতে হবে ফ্রেজটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্য ব্যক্তিদের দ্বিতীয়বার আবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? ভয় আছে মাননীয়া, এখানে ভয় পাচ্ছে সবাই। এ তো গেল এক। দুই, একটা মানুষ 25 বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে এমএ পাশ করে বিএড করে বুকে অনেক স্বপ্ন নিয়ে জেদ নিয়ে ঠিক যেভাবে একটা চাকরি ছিনিয়ে এনেছিল, আজ 10 বছর পরে এসে 35 বছরে এসে পৌঁছিয়ে আপনি কি বিশ্বাস করেন মাননীয়া তাদের কি একই এনার্জি থাকবে, একই শক্তি থাকবে? আজকে থেকে 10 বছর আগে যাদের বয়স ছিল 25 বছর, সেই 25 বছর বয়সী ছেলে মেয়েগুলোকে তাদের বাবা মা তখনও বলেছে এই পড়তে বস। আর আজকে সেই 25 বছরের মানুষগুলো 35 বছর হয়ে গেছে এবং তাদের সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এবং সেই বাচ্চাটা স্কুল থেকে সেই বাবা বা সেই মা বাড়ি ফেরবার পরে সেই বাচ্চাটা ঘাড়ের উপরে উঠে বসে, নামতে চায় না। তাদেরকে আপনি এখন আবার বলছেন পড়াশোনা করে আবার পরীক্ষা দিতে হবে, সেই একই পরীক্ষা, সেই অগ্নি পরীক্ষা। ভয় এখানে পাচ্ছে সবাই মাননীয়া। তিন, অনেকে বলছেন যে পড়াশোনার মধ্যেই তো আছেন, তাহলে পরীক্ষা কেন দেবেন না? আরে মশাই, এসএসসির সিলেবাস, গ্র্যাজুয়েশনের সিলেবাস, এম এর সিলেবাস, বিএড এর সিলেবাস, এই সমস্ত সিলেবাস গুলো আমরা স্কুলে যা পড়াই সেই সিলেবাসের থেকে অনেক 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 আলাদা, তাদের সঙ্গে কোনো রিলেশন নেই। আজকে যদি আপনি বলেন যে একজন মাস্টারমশাই বা একজন দিদিমণি যারা এতদিন ধরে 6 বছর 7 বছর ধরে পড়িয়ে আসছে স্কুলে, তারা যা কিছু পড়িয়েছে তার উপরে তাদের যোগ্যতার কোনো পরীক্ষা হোক, সেটা এক জিনিস। এবং এখন যদি তাদেরকে গ্র্যাজুয়েশনের, এম এর, বিএড এর সমস্ত সিলেবাস আবার পড়াশোনা করতে শুরু করতে হয় এবং এসএসসির সিলেবাস শুরু করতে হয়, তাহলে সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। সদ্য বিএ, এমএ এবং বিএড করা যে সমস্ত ছেলে এবং মেয়েরা ওই সময় বুকে অনেক স্বপ্ন নিয়ে অনেক সময় অনেক বছরের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ওই সিলেবাস শেষ করে এই চাকরিটি পেয়েছিল, তাদেরকে আজকে 10 বছর পরে 35 বছর বয়সে এসে, মিনিমাম 35 বছর তাদের বয়স, তাদেরকে বলছেন যে ওই বড় সিলেবাস 2 মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে। ভয় এখানে মাননীয়া। চার, কিছু শিক্ষকও বলছেন, অন্য প্যানেলের শিক্ষক আর কি, হ্যাঁ, তারা বলছেন যে কেন, যোগ্যতা থাকলে আবার চাকরি পাবে, ভয় কিসের এত? এতই যদি বারবার যোগ্যতা প্রমাণের বিশ্বাসী হন আপনারা, তাহলে আসুন একটা কাজ করি, রাজ্যের যত শিক্ষক শিক্ষিকা আছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা একটা দাবি তুলি যে আমাদের প্রত্যেকের জন্য বছরে একবার একটা করে ইয়ারলি একটা পরীক্ষা নিতে হবে আমাদেরকে। সেই পরীক্ষায় আমাদের একটা মিনিমাম মার্কস পেতে হবে। যদি সেই মার্কসটা না পাই, ভয় নেই, চাকরি চলে যাবে না। যদি সেই মার্কসটা না পাই, তাহলে আমাদের ওই ইয়ারলি যে ইনক্রিমেন্টটা হয় সেই ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে যাবে 1 বছরের জন্য। আবার পরের বছর আপনি মিনিমাম মার্কস পেয়ে কোয়ালিফাই করুন, তখন আপনি না হয় আবার সেই বছরের ইনক্রিমেন্টটা পাবেন। আছে সৎসাহস? শুধুমাত্র একটা পরীক্ষা, আপনি যে সিলেবাসের মধ্যে রয়েছেন সেই সিলেবাসের উপরেই, আপনি যে যে- যে- আপনি যে সিলেবাস স্কুলে পড়ান সেই স্কুলে পড়ানোর সিলেবাসের উপরেই
আপনাদেরকে একটা করে টেস্ট দিতে হবে। যদি সেই টেস্টে আপনি কোয়ালিফাইং মার্কসটা না পান, তাহলে আপনাদের ইনক্রিমেন্টটা সেই বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মুরদ আছে, ক্ষমতা আছে এই দাবি তোলার? তাহলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সমস্ত কিছু ভেরিফিকেশনের মধ্যে দিয়ে এসেছে এবং সমস্ত কিছু যোগ্যতার প্রমাণ দিয়ে যোগ্যতার সাথে সম্মানের সাথে চাকরি করছিল, হঠাৎ করে তাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে এবং সেই সমস্ত বড় বড় সিলেবাস শেষ করে তাদেরকে আবার ইন্টারভিউ দিয়ে আবার কাউন্সিলিং হয়ে আবার স্কুলে ফিরে আসতে হবে, যদি ভাগ্যে থাকে তবে। 5 নম্বর, এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বয়সে ছাড়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 2016 প্যানেলের যারা আবার পরীক্ষা দেবে এই নতুন পরীক্ষাটি, তাদের যদি বয়স পেরিয়ে যায় তাহলে তারা বয়সে ছাড় পাবে। খুব ভালো কথা। কিন্তু এটুকু ভাবতে হবে যে এই 2016 প্যানেলের মধ্যে এমন প্রচুর মানুষ আছে যাদের প্রচুর বয়স হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেউ কেউ মারণ রোগে আক্রান্ত, শরীরে রোগ ঢুকে গেছে প্রচুর মানুষের। এই সমস্ত মারণ রোগে আক্রান্ত মানুষগুলো সারাদিন স্কুলে যাবে ছুটতে ছুটতে, গিয়ে 4-5টা ক্লাস করবে, তারপর বাড়িতে এসে পড়তে বসবে এবং সেইভাবে আবার চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের চাকরি আবার কনফার্ম করবে। কতটা সহজসাধ্য? কতটা? 6 নম্বর, 2016 ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছেন কাদের সঙ্গে? সবার সঙ্গে। যারা একদম ফ্রেশার, যারা যারা গতকালকে বিএড করেছে, শেষ করেছে, তারাও। আচ্ছা, একাডেমিক যে নাম্বারটা তার বিভাজনটা অনেক বেশি হয়ে যাবে না? এবং তাদের যে এনার্জি, একটা 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 24-25 বছর বয়সের একটা ছেলে মেয়ের যে এনার্জি, তাদের সঙ্গে এই যে কম্পিট করতে হবে, এটা কি অসম লড়াই হয়ে যাচ্ছে না? মাননীয়া সেদিনকে বলেছেন যে 2016 ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হবে। এই যে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয়নি, কিন্তু মাননীয়া বলেছেন দেবেন। আচ্ছা, কি করে দেবেন বা দিলে কেস হবে না এরকম কোনো গ্যারান্টি রয়েছে? কারণ এক্সপিরিয়েন্সের নাম্বার যদি দিতেই হয়, তাহলে সেই এক্সপিরিয়েন্সের নম্বরটা দিচ্ছেন তিনি সেই প্যানেল, যে প্যানেলটিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করছেন যে প্যানেলটিকে সুপ্রিম কোর্ট, সেই প্যানেলে থেকে সেই চাকরি করবার এক্সপিরিয়েন্সের নম্বর কি করে নতুন নিয়োগে অ্যাড হতে পারে? তার জন্য আবার কেস হতে চলেছে খুব সম্ভবত। মাননীয়া বারবার বলছেন পরীক্ষা তো আমরা নিতে চাইনি, পরীক্ষা তো কোর্ট নিতে বলেছে। ব্যাপারটা হচ্ছে যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে দিলে পরীক্ষা তো দিতে হতো না। এখনো যদি যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হয়, এখনো যে রিভিউ পিটিশনের যে কাজটি বাকি আছে তাতে যদি আহ, যোগ্য অযোগ্যের লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং যে বলা হয় যে হুজুর এই ব্যাপারগুলো আমরা এর আগে দিতে পারিনি, এবার দিতে পারলাম, তাহলে যোগ্যদের এখনো বাঁচানো সম্ভব। কিন্তু মাননীয়া সেটা করছেন না এবং মাননীয়া সেটা বলছেন যে পরীক্ষা তো কোর্টের অর্ডারে হচ্ছে, পরীক্ষা অবশ্যই কোর্টের অর্ডারে হচ্ছে। আহ, এটাও জানতে ইচ্ছা করে যে কোর্টের অর্ডারে ঠিক যেরকম পরীক্ষা নিতে আপনি বাধ্য হচ্ছেন মাননীয়া, একইভাবে আমাদের ডিএ গুলো কেন কোর্টের অর্ডার দিয়ে দিচ্ছেন না? প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো বাকি পড়ে রয়েছে, ওটাও তো কোর্টের অর্ডার, প্লিজ একটু ওটাও দেখবেন। সবশেষে বলি যে মাননীয়া এটাও বলেছেন সেদিনকে যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটগণ, অর্থাৎ কোর্ট যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছে, টেন্টেড মানে কলঙ্কিত বা দাগী যারা, তাদেরকে এসএসসি নতুন করে তাদেরকে আর পরীক্ষা নিতে পারবে না, এটা কোর্ট বলে দিয়েছে। মাননীয়া বললেন সেদিনকে, খুব দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে তারা এসএসসি তে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে তারা জয়েন করতে পারেন। অর্থাৎ অন্যান্য ডিপার্টমেন্টে তাদের চাকরি প্রায় কনফার্ম হয়ে যাচ্ছে। অযোগ্য যারা, যারা অযোগ্য, কোর্ট যাদেরকে অযোগ্য বলছে, তাদের চাকরি অন্যান্য ডিপার্টমেন্টে কনফার্ম হয়ে যাচ্ছে। এদিকে যোগ্য যারা, তাদের আবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। কেউ পারবেন, কেউ পারবেন না। যারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাশ করে এতদিন চাকরি করেছিলেন, তাদের মধ্যে যদি একজনও এই পরীক্ষায় অকৃতকার্য হয়, তার দায় কে নেবে? অথচ যারা অযোগ্য তাদের কিন্তু জব প্রায় কনফার্ম হয়ে গেল। এবার ব্যাপারটা হয়ে যাবে কি, এই যে অন্যান্য ডিপার্টমেন্টে এরা চাকরি করবে, প্রমোশন পাবে তো আস্তে আস্তে, দিয়ে প্রমোশন পেতে 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 হয়তো এমন জায়গায় উঠে যাবে যে এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি হারিয়ে একদিন তাদেরকে গিয়েই স্যার স্যার বলে সম্বোধন করবেন। এই বড় লজ্জার, এই বড়ই লজ্জার। এর শেষ কোথায় আমরা জানি না, আদৌ কোনোদিন এই জিনিস শেষ হবে কিনা আমরা বুঝতে পারছি না। এই কেস কি সারা বছর ধরে চলবে? এই কেস কি বছরের পর বছর ধরে চলবে? 31শে ডিসেম্বরের পরে কি এদের মাইনে বন্ধ হয়ে যাবে? কোনো বৃহত্তর আন্দোলন কি হতে চলেছে? কোনো ইতিহাস কি সৃষ্টি হতে চলেছে নতুন করে? এই সময়ের নাম কি রাখা হবে শিক্ষক বিদ্রোহ?
আমরা কিচ্ছু জানি না, কিন্তু এটুকু আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে 2016 এর প্রত্যেকটি যোগ্য চাকরিহারার পাশে আমাদের প্রত্যেককে থাকতে হবে। তার কারণ হচ্ছে, থাকতে হবে এই কারণেই, কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, অবৈধ কোনো কিছুর সন্ধান পাওয়ার জন্য যদি একটি প্যানেলের সমস্ত যোগ্য চাকরিজীবীরও চাকরি চলে যায়, তাহলে সেক্ষেত্রে কে বলতে পারে যে তার আগের প্যানেলগুলোর যে কোনো একটা অবৈধ কোনো কিছুর সন্ধান পেয়ে কেস টেস হয়ে গিয়ে সেসব প্যানেলও বাতিল না হয়ে যায়? কারণ এটা একটা এক্সাম্পল হয়ে যাবে সেই সময় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ অবৈধ কোনো কিছুর সন্ধান যদি পাওয়া যায় একটি প্যানেলের মধ্যে, তাহলে যে প্যানেলটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে, এই যে এক্সাম্পল যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে হয়তো অন্য কোনো প্যানেলও খুব একটা সেফ জায়গায় থাকবে না। তাই সবার জন্য একটি বার্তা, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষ 2016 প্যানেলের প্রত্যেকটি যোগ্য প্রার্থীর পাশে থাকুন, অন্তত মানসিকভাবে।